শ্রী গুরুজয়। স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। মানুষের শরীরের সাথে বাস্তুবিজ্ঞান কিন্তু সম্পর্কযুক্ত। আজকের আলোচনায় আমরা মূলত বাস্তুবিজ্ঞান এবং আয়ুর্বেদ শাস্ত্র সম্পর্কিত আলোচনা করব, যা মূলত সংগ্রহ করা হয়েছে স্বামী পরমানন্দজির আলোচনা থেকে। বলা হয়ে থাকে বাস্তুবিজ্ঞানের সাথে মানুষের শারীরিক ও মানসিক সম্পর্ক আছে। তাই পরমানন্দজি বলতেন, বাস্তুবিজ্ঞান অনুসারে গৃহ নির্মাণ করলে সেই গৃহের তথা গৃহবাসীর শারীরিক, মানসিক, অর্থনৈতিক ও আধ্যাত্মিক সমস্ত দিকেরই উন্নতি হয়। পক্ষান্তরে এই বাস্তুবিজ্ঞান না মেনে ও না জেনে এলোমেলোভাবে ঘরবাড়ি তৈরি করলে মানবের সর্ববিধ অকল্যাণ ও বিপর্যয় দেখা দেয়। ঈশান কোণে বা উত্তর পূর্ব কোণে ঠাকুরঘর বা দেবালয় নির্মাণ করতে হয়, কারণ এটি দেবতার স্থান। এই কোণে দেবালয় হলে দেবগণ বা মহাপুরুষগণ প্রসন্ন হন এবং গৃহবাসীর সর্ববিধ কল্যাণ হয়। আর যদি এই ঈশান কোণে অন্য কিছু হয়, বিশেষ করে পায়খানা বাথরুম হয়ে থাকে, তাহলে দৈব রোষ হয় এবং গৃহ ও গৃহবাসীর সব কিছু থাকা সত্ত্বেও সর্ববিধ ক্ষতি হয়। কোনো দিকেই কিছু সুরাহা হয় না। তারপর অগ্নিকোণে বা দক্ষিণ পূর্ব কোণে রন্ধনগৃহ বা রান্নাঘর নির্মাণে অগ্নিদেব প্রসন্ন হন। অন্য স্থানে রান্নায় যে জ্বালানি লাগে, ওই স্থানে তার থেকেও কম জ্বালানিতে রান্না সম্ভব হয়। এরপর নৈঋত কোণ বা দক্ষিণ পশ্চিম কোণে হেভিওয়েট বিশিষ্ট জিনিস রাখতে হয় বা উঁচু ঘর তৈরি করতে হয়। এটা ধনপতি কুবেরের স্থান। বায়ু কোণে বা উত্তর পশ্চিম কোণে পায়খানা বাথরুম করতে হয়, তাহলে দূষিত গ্যাস ইত্যাদি গৃহের ভিতর আসতে পারে না বা বাড়ির পরিবেশ দূষণ হয় না। উনি আরও বলেছেন, যে সকল বাড়ি বাস্তুবিজ্ঞান মেনে তৈরি করা হয়, সেই বাড়িতে চুরি ডাকাতি করতে গিয়ে চোর ডাকাতেরা আর বেরোতে পারে না বা দিশা লেগে যায়। বলা হয়, আপনারা যখন বাড়ি করার জন্য স্থান নির্বাচন করবেন, অপেক্ষাকৃত উচ্চ স্থান নির্বাচন করতে হয়। উনি বলছেন, অপেক্ষাকৃত উচ্চস্থান শ্রেষ্ঠ এবং কূর্মপৃষ্ঠ সদৃশ্য উচ্চস্থান সর্বশ্রেষ্ঠ, কারণ এতে আলো বাতাস প্রচুর পরিমাণে পাওয়া যাবে এবং স্থানটি ভূগর্ভস্থ জলস্তর থেকে দূরত্বে থাকবে। আর যদি স্থানটি অপেক্ষাকৃত নিম্ন হয়, তাহলে আলো বাতাসের অপ্রতুলতা দেখা দেবে এবং ভূগর্ভস্থ জলস্তরও নিকটবর্তী হবে। তাই আলো বাতাসের অভাবযুক্ত আর্দ্রতাযুক্ত স্থান বাসস্থানের অযোগ্য। বিপরীতভাবে আলো বাতাসযুক্ত এবং আর্দ্রতাহীন পরিবেশ, অর্থাৎ এই স্থানই প্রকৃত বাসস্থানের পক্ষে উপযুক্ত। আবার নিম্ন সমতল বা আর্দ্রতাযুক্ত স্থান বাগান এবং চাষবাসের জন্য উৎকৃষ্ট, আর উচ্চ আর্দ্রতাহীন শুষ্ক স্থান মানুষের বসবাসের জন্য উৎকৃষ্ট। মাটি, কাঠ, পাথর, বালি, চুন, খড় ইত্যাদি দিয়ে গৃহ নির্মাণ উত্তম, উৎকৃষ্ট। ইট, পাথর, বালি, লোহা, সিমেন্ট, কাঁচ, টিন ইত্যাদি দিয়ে গৃহ নির্মাণ মধ্যম। অ্যাসবেস্টার, পলিস্টিন, প্লাস্টিক, চামড়া ইত্যাদি দিয়ে গৃহ নির্মাণ অধম। আমাদের সেই প্রাচীন গ্রামের মাটির বাড়ি সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানসম্মতভাবে। গৃহ নির্মাণ করার আগে আপনাদের যে কথাগুলো মাথায় রাখতে হবে, যে দিকগুলো মাথায় রাখতে হবে, বলা হয়েছে পূর্বমুখী এবং দক্ষিণমুখী ঘর বসবাসের পক্ষে উপযুক্ত, উত্তরমুখী এবং পশ্চিমমুখী ঘর বসবাসের পক্ষে অনুপযুক্ত, কারণ পূর্ব ও দক্ষিণমুখী ঘর প্রচুর পরিমাণে আলো বাতাস পায়। বিপরীতভাবে উত্তর ও পশ্চিমমুখী ঘর আলো বাতাস পায় না। সূর্যোদয় হতে অস্তকাল পর্যন্ত দক্ষিণমুখী ঘর আলো বাতাস পাওয়ায় ঘরের বাতাবরণ শুষ্ক হয়। এখানে আর্দ্রতা ও ছায়া না থাকায় বীজাণু, কীটাণু এবং কীটপতঙ্গের উপদ্রব হয় না। ছত্রাক, ঘুণ ইত্যাদিরও উপদ্রব হয় না। এই কারণে দক্ষিণমুখী ঘরে বাস করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, রোগ ব্যাধির উপদ্রব কম হয় এবং গৃহস্থ দ্রব্য সামগ্রী শীঘ্র নষ্ট হয় না বা তাতে পচন ধরে না। তাই সব দিক হতে দক্ষিণমুখী গৃহই সর্বশ্রেষ্ঠ। তবে পূর্বমুখী গৃহ উষাকাল থেকে অপরাহ্ন পর্যন্ত আলো পেয়ে থাকে এবং উপসর্গ উপদ্রব দক্ষিণমুখী গৃহের মতোই কম হয়ে থাকে। সেই হেতু বসবাসের জন্য এটা উৎকৃষ্ট না হলেও উত্তম।
অন্যদিকে পশ্চিমমুখী গৃহ উষাকাল থেকে সূর্যের আলো পায় না। অপরাহ্নের পর অস্তগামী সূর্যের কিছুটা পড়ন্ত আলো পেয়ে থাকে, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সর্বদা ছায়া ও আর্দ্রতা থাকায় ঘরের ভিতর নানা পোকামাকড় আমদানি হয়, ছত্রাক ও বীজাণুরা বাসা বাঁধে এবং আরশোলা, টিকটিকি, মাকড়সা, ইঁদুর ইত্যাদি প্রাণীদের উপদ্রব হয়। এই জন্য সাপেরাও এসে বাসা বাঁধে, কারণ বীজাণু, জীবাণু ও ছত্রাক হেতু পোকামাকড় হয় এবং পোকামাকড় হেতু ইঁদুর, ছুঁচো, টিকটিকি, আরশোলা হয় এবং এদের জন্যই সাপেরা এসে বাসা বাঁধে, এদেরকে খাওয়ার জন্য, যেহেতু একে অপরের খাদ্য। এই কারণে পশ্চিম দুয়ারি ঘরে বসবাস করলে নানা রোগ ব্যাধি এবং প্রাকৃতিক উপদ্রব উপস্থিত হয়, শরীর স্বাস্থ্য, মন তামসিকতায় আক্রান্ত হয়। তাই এই গৃহ বসবাসের অযোগ্য বা অধম। আর উত্তরদুয়ারি ঘর কখনোই সূর্যালোক পায় না এবং ওই উপদ্রবগুলি অধিক পরিমাণে হয়ে থাকে। তাই উত্তরমুখী গৃহ অতি অধম এবং বসবাসের জন্য সম্পূর্ণরূপে অযোগ্য বা অনুপযুক্ত। বাংলায় একটি প্রবাদ বাক্য বা ছড়া আছে যেটা খুবই গুরুত্বপূর্ণ: দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূর্ব দুয়ারি তার প্রজা, পশ্চিম দুয়ারির মুখে ছাই, উত্তর দুয়ারির কাছে না যাই। সুতরাং পূর্ব এবং দক্ষিণমুখী গৃহ বসবাসের যোগ্য বা উপযুক্ত, পশ্চিম ও উত্তরমুখী গৃহ বসবাসের অযোগ্য বা অনুপযুক্ত। এই প্রসঙ্গে গুরু মহারাজ স্বামী পরমানন্দজি উনি বলেছেন, পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। সেই জন্য চৌম্বক ক্ষেত্র অনুসারে উত্তর বা পশ্চিম দিকে মাথা করে শুলে ঘুমে জড়তা থাকে, কিন্তু পূর্ব বা দক্ষিণ দিকে মাথা করে শুলে সুনিদ্রা হয়। অনেকে বলেন মানুষের চেহারা বা মুখ মানুষের আয়না, মুখের অবয়ব দেখে মানুষের বডি ল্যাঙ্গুয়েজ ধরা যায়। যেমন কপালে ব্রণ থাকলে জানতে হবে লিভার উইক, গাল ঠিক না থাকলে বুঝতে হবে লাংস খারাপ, চোখের নিচের রং কালচে বা স্বাভাবিকের চেয়ে ময়লা হলে বুঝতে হবে কিডনি খারাপ, নাকটা অস্বাভাবিক হলে হার্ট, এবং নিচের ঠোঁট ঠিক না থাকলে স্মল ইন্টেস্টাইন খারাপ হয়। ঘাড়ে আব টিউবারকিউলোসিসের লক্ষণ, ঘাড়ে আব হলে সেটা টিউবারকিউলোসিসের লক্ষণ। আর টিবি রোগী যেখানে সেখানে থুতু ফেলবে, আর এইডস রোগী অপরকে ওই রোগে আক্রান্ত করতে চেষ্টা করবে, এদের মধ্যে এই প্রবণতা দেখা যায়। কুষ্ঠরোগী আবার ওষুধ খেতে চাইবে না, বলবে খুব ভালো আছি। তারা খুব অভিমানী, অপরের গামছা জাঙিয়ে চুরি করবে। মেয়ে হলে সায়া, বক্ষ আবরণী চুরি করবে। আর যারা পেটের রোগী তারা বারবার ঔষধ খাবে। আবার যে সকল মহিলারা স্ত্রী ব্যাধিতে ভুগছে তারা খুব সূচিবায়গ্রস্ত হয়, বারবার বাথরুমে যায়। হার্টের রোগীদের জন্য উনি বলেছিলেন, হার্টের রোগী স্নেহজাতীয় খাবার খাবে না, তেল মশলা খুব কম খাবে, শক্ত বিছানায় শোবে, খুব শীতল খুব ঠান্ডা জল পান করবে না, আর একটু চলাফেরা করবে। তাছাড়া তারা বদ্ধ ঘরে বাস করবে না, খোলামেলা জানালা আছে এইরূপ ঘরে তাদের বাস করা উচিত। অ্যাজমা, কফ প্রধান রোগের ক্ষেত্রেও ওই একই বিধান প্রযোজ্য। আমাদের ভারতবর্ষের অনেক প্রাচীন সাহিত্য, আয়ুর্বেদ, অনেক পুরাণ বিদেশের মিউজিয়ামে গেলে ওর অরিজিনাল ভার্সানগুলো দেখা যায়, সেখানে সংগ্রহ করে রাখা আছে। তারা এখান থেকে চুরি করে নিয়ে গেছিলেন, কারণ তার মধ্যে এমন এমন ফর্মুলা আছে যেগুলো ওনারা জানলে বা জানতে পারলে এমন অসাধারণ কিছু আবিষ্কার করতে পারবেন যা কল্পনা করা যায় না। করেওছেন, এখান থেকে অনেক কিছুই আমাদের শাস্ত্র থেকেই ওনারা সংগ্রহ করে সেগুলো নিজেদের বলে চালিয়েছেন, এখনও আছে। তবে এমন কিছু বিদ্যা আছে যেগুলোর প্রয়োগবিদ্যা ওনারা জানেন না, ওগুলো গুরু পরম্পরায় আসে। স্বামীজি বলছেন, জানো এমন জিনিস রয়েছে যাতে পুকুরের মধ্যে শুধু কাতলা মাছগুলো মরার মতো হয়ে ভেসে উঠবে, কিন্তু অন্য কোনো মাছের কিছু হবে না, এমন ওষুধ তৈরির ফর্মুলা আছে। চৌর্য পুরাণে এমন সব আছে যা সাধারণে প্রকাশ করলে সমাজের অহিত হবে। উনি বলছেন, বাবা, জ্ঞান যে কোনো বিষয়ে যে কোনো ব্যক্তি লাভ করার অধিকারী, কিন্তু তার প্রয়োগবিদ্যা দান করার পূর্বে পাত্রাপাত্র বিচার আবশ্যক, তা না হলে অকল্যাণ হবে। আয়ুর্বেদ শাস্ত্রের একটা ভালো বইয়ের উল্লেখ আমরা পেয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করছি। লেখক আয়ুর্বেদাচার্য শ্রীযুক্ত শিবকালী ভট্টাচার্য, যার 10 খণ্ডে সুবিশাল গবেষণামূলক গ্রন্থমালা চিরঞ্জীব বনৌষধি। চিরঞ্জীব বনৌষধি এটি একটি আয়ুর্বেদ শাস্ত্রের অমূল্য সম্পদ।
একজন জিজ্ঞাসু স্বামীজিকে প্রশ্ন করলেন দিব্য ঔষধির কথা। বলা হয় দিব্য ঔষধি অব্যর্থ, এটা মহাপুরুষরা দিতে পারেন দিব্য ঔষধি। তো স্বামীজি বললেন হ্যাঁ, দিব্য ঔষধি অব্যর্থ। চড়ক দেবতা ছিলেন, ঘুরে বেড়াতেন, তাই চর থেকে নাম হলো চড়ক। মর্তের মানুষের রোগ ভোগাদি দেখে তার অনুকম্পা হয়। দৈব ঔষধির খোঁজে হিমালয়ে যান এবং এক ঋষি দম্পতির পুত্র হয়ে তিনি জন্ম নেন। তার পূর্বস্মৃতি কিন্তু অটুট থেকে গিয়েছিল, তাই চরক সংহিতা এক অমূল্য গ্রন্থ। উনি আরও বলেছেন, যদি কোনো গর্ভধারিণী মা ধ্যান করেন, ধ্যানাদি স্মরণ করেন, তাহলে তার গর্ভাবস্থায় থাকা শিশুর অনেক সময় পূর্বস্মৃতি ভেসে ওঠে। যদি কোনো মা গর্ভাবস্থায় ফুলের সান্নিধ্যে থাকে, ফুল নিয়ে থাকে, তাহলে বলা হয় সন্তানের চোখ খুব সুন্দর হয়। অনেক রকমের চোখ হয়, দেবচক্ষু, হরিণ চক্ষু, গোচক্ষু, বৃষচক্ষু, বিড়াল চক্ষু, হস্তি চক্ষু, মৎস্য চক্ষু, পদ্মলোচন, পলাশ নেত্র, অনেক। গর্ভাবস্থায় মা যেভাবে চিন্তা করবেন, যেভাবে থাকবেন, সন্তানের উপর কিন্তু সেই প্রভাব পড়ে। তবে স্বামীজি বলছিলেন যে কোনো কিছুর প্রয়োগবিধি কিন্তু জ্ঞান সবাই লাভ করতে পারে, কিন্তু প্রয়োগবিধি সবাইকে শেখানো যায় না। এতে কিন্তু সমাজের অনেক অমঙ্গল হয়। যেমন উনি একটা বলেছিলেন যে একটি ফল আছে, সেটার নাম কিন্তু বলেননি, কারণ ওর প্রয়োগবিধি ভুল হতে পারে। শিবলিঙ্গের আকারের একটা ফল, সেটা বেটে দুধের সঙ্গে খাইয়ে দিলে পুত্র সন্তান হয়। এবার ভাবুন, এটা যদি অনেকে জেনে যায়, এটা অনেকে প্রয়োগ করবে। আবার এমনও আছে যা খাওয়ালে শুধুই পুত্র সন্তান হতে থাকবে। অন্যদিকে এমন জিনিস আছে যেটা খাওয়ালে শুধু মেয়ে সন্তানই হতে থাকবে, কিন্তু এটা সবাইকে জানানো যায় না, অমঙ্গল হবে বলে এগুলো সবাইকে বলা চলে না। আমাদের ভারতবর্ষের জ্যোতির্বিজ্ঞান, বাস্তুবিজ্ঞান এবং আয়ুর্বেদ শাস্ত্র শরীর বিজ্ঞানের উপর যা যা বলেছেন, তার উপরে এখনও পর্যন্ত বিজ্ঞানীরা অতদূর পৌঁছাতে পারেনি। আজকে এই বাস্তুবিজ্ঞানের আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভালো এবং সুস্থ থাকতে গেলে যা যা করণীয় তা যাই করবেন। বাস্তুবিজ্ঞান মেনে গৃহ নির্মাণ করবেন। রোগ বিসুখ হলে প্রথমেই আয়ুর্বেদিক চেষ্টা করবেন, একদম অপারক হলে তখন অন্যথায় অ্যালোপ্যাথিকের সাহায্য নেবেন বা দ্বারস্থ হবেন। অ্যালোপ্যাথির সব কিছুই যে খারাপ তাও নয়, কিন্তু তার সাইড এফেক্ট অত্যন্ত বেশি থাকে। আয়ুর্বেদিকেও সাইড এফেক্ট থাকে, কিন্তু তার পরিমাণটা খুবই কম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।